হুম, ঠিক আছে। তাহলে ক্লাস 10 এর আগের দিন আমরা যে ওজোন স্তর, পরিচলন স্রোত বা ঝড় এই যে ক্লাসটা করেছিলাম, তো এটা আবার করতে হচ্ছে। এর কারণ কি? সাউন্ড আসেনি। ঠিক আছে, দেখি সাগর কলমগুলো, লাল কলমটা কই? এই তো। আচ্ছা, তোরা তো একটু হলেও বুঝেছিস নাকি সাগর? সবুজটা দে। একটু হলেও তো বুঝেছিস এই যে পরিচলন স্রোতটা কি, পরিচলন স্রোত কি, বা ঝড় কিভাবে সৃষ্টি হয়, পরিচলন স্রোত কি বা ঝড় কিভাবে সৃষ্টি হয়। আমি একবার পড়ে নিচ্ছি, তারপর তোদের বুঝাচ্ছি। ঠিক আছে, দেখ। যে প্রক্রিয়ায় তরল বা গ্যাসীয় উত্তপ্ত কণাগুলো নিজেরাই উষ্ণতর স্থান থেকে শীতলতর স্থানে স্থানান্তরিত হয়, ঠিক আছে, এবং তাপ সঞ্চালন করে, তাকে বলা হয় পরিচলন। আর তরল বা গ্যাসীয় পথে উত্তপ্ত হলে তার আয়তন প্রসারণের জন্য ঘনত্ব কমে যায়। ঘনত্ব মানে ডেনসিটি কমে যায়, ফলে উত্তপ্ত তরল গ্যাসীয় পদার্থ হালকা হয়ে উপরে উঠে উপরে শীতল বায়ুর অংশে নিচে নেমে আসে এবং ফলে চক্রাকারের স্রোতের সৃষ্টি করে, একে বলা হয় পরিচলন স্রোত। মানেটা কি বলতো? এখানে তরল হোক বা গ্যাসীয় হোক, এখানে তরল হোক বা গ্যাসীয় হোক, যদি তরল থাকে, এই যে আমি যদি গরম করি, ঠিক আছে, তুই চা করছিস বা জল গরম করছিস, যখন নিচ থেকে তাপ দিচ্ছে, নিচ থেকে তাপ দিচ্ছে, তো নিচকার জলটা উত্তপ্ত হচ্ছে, ঠিক কিনা? নিচকার জলটা উত্তপ্ত হচ্ছে, উপর জলটা তো উত্তপ্ত হচ্ছে না, উত্তপ্ত হয়ে তারপরে উপর জলটা ফের নিচে আসছে। মানে কি, জলটা নিচে জলটা উত্তপ্ত হচ্ছে, ফের নিচেরটা উপরেরটা নিচে যাচ্ছে, উপরে জলটা নিচে যাচ্ছে, মানে এরকম একটা স্রোতের সৃষ্টি করছে। বুঝতে পারছিস না? দেখ, এখানে যদি আমি একটা জল গরম করি, ঠিক আছে, এখানে জল গরম করব, এখান থেকে আমি তাপ দিব, এখানে আমি কি দিব রে? তাপ দিব, এখানে তাপ দিব, তাপ দিচ্ছি। তো সব সময় কিনা এটা জল আগে প্রথম উত্তপ্ত হবে, ঠিক কিনা? তো এই উপরে জলটা কি আছে? ঠান্ডা আছে, এই জলটা ফের উপরে যাবে আর উপরে জলটা নিচে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে তরলের ক্ষেত্রে। জল গরম হয় বা তরল, যে তরল সবসময় কি চাইবে, যে আমার চারদিকে মানে তোর সমান গরম গরম থাকুক বা ব্যালেন্সটা ঠিক থাকুক। যে লোহা, লোহা যখন তুই গরম করছিস, তো ধরে নে লোহা গরম করছিস, তো লোহার অণুগুলো তাপটা ওই লোহার অণু থেকে তাপটা একদিক থেকে একদিকে আসছে না? যেমন লোহার ছেলনি দিয়ে তোর তাপ লাগছে না? লাগছে তো। কেন হয়? এই যে স্রোতটা, এটাকে বলা হয় পরিচলন স্রোত, এটাকে বলা হয় পরিচলন। এই যে দেখ, গরম করছি এখানে, আর এখানকার জলটাও গরম হচ্ছে, তো জলটা কি রিপিট হচ্ছে না? এই গরম জলটা ফের উপরে যাচ্ছে, ফের ঠান্ডা জলটা নিচে আসছে, এটা রিপিট হচ্ছে না? এটাকে আমরা কি বলবো? পরিচলন। কি বলবো? পরিচলন। এই জিনিসটা আবার বাতাসের ক্ষেত্রেও হয়। বাতাসে গরম হচ্ছে, ধরেন নিচের বাতাসটা গরম হলো, ঠিক কিনা? গরম হলে কি হয়, তোর এর উষ্ণতা বৃদ্ধি পায় এবং ঘনত্বটা তোর এটা বেড়ে যায়। কি বেড়ে যায় বলতো? ওর আয়তনটা বেড়ে যায়। আয়তন বেড়ে যায়, আয়তন প্রসারের জন্য কি হয়, ঘনত্বটা কমে যাবে। যখন বাতাস গরম হয়, এর আয়তনটা বেড়ে যায়। আয়তন মানে কি রে বলতো? তাহলে এই এই কোনো জায়গায় ছিল বাতাসটা, আস্তে আস্তে কি হবে, অনেকখানি জায়গা হলো, এটা তো আয়তন বাড়লো। আর ঘনত্ব মানে ডেনসিটি, ওর বাতাসের ভিতরে যে অণুগুলো, যে অণু আছে, ওর অণুটার ডেনসিটিটা কমে যাবে। ফলে কি হবে বলতো? ধরে নে এখানে এই আমার এলাকায় এখানে বাতাস গরম আছে, ঠিক আছে, উপরে আছে ঠান্ডা বাতাস, ঠিক আছে, যেহেতু এর ডেনসিটি কমে গেলো বা ঘনত্ব কমে গেলো এবং আয়তন বেড়ে গেলো, কি হবে, হালকা হবে, অটোমেটিক অবশ্যই হালকা হবে। তো হালকা বাতাসটা যাবে কোথায়? উপরে। এবং উপরে যে ঠান্ডা বাতাসটা, ও আসবে নিচের দিকে। এরকম করতে করতে গরম সব সময় কি হয়, গরম বাতাস ঠান্ডা বাতাসের দিকে যাবে এবং ঠান্ডা বাতাস গরম বাতাসের দিকে যাবে। এই যে স্রোতটা, বায়ুর যে এই যে স্রোতটা, বায়ু এখান থেকে আসছে ঝড়টা, ঝড়, তারপরে তোর কি বলছে সাইক্লোন, টাইফুন, এলো হয়। এগুলো হয় কেন বলে দিচ্ছি। আচ্ছা, পরিচলন স্রোতটা বুঝতে পারলি? পরিচলন স্রোত জিনিসটা কি সাগর? বুঝতে পারলে কি কি বুঝতে পারলে বলতো? যে সবসময় গরম বাতাস ঠান্ডা বাতাসের দিকে আর ঠান্ডা বাতাস গরম বাতাসের দিকে, এই যে স্রোতটা বাতাসের বাতাসের পক্ষে হয় এবং তরলের
তলের দিক থেকে হয়, এই যে স্রোতটা এটাকে আমরা কি বলবো, পরিচালন স্রোত বলবো। কি বলবো? আচ্ছা ঝড় যে হয়, ঝড় বা তোর আনি তুফান হয় না, এই যে আমের এখন কি চলে আসলো, দেখবি যে আমের সে আনি তুফান হবে, সবাই ইট ব্যাগ ট্যাগ নিয়ে আম ঘোরাতে যাবে নাকি। তো একটা জিনিস ভাব যে তোর বাতাস যখন গরম হয় কিনা, যখন একটা জায়গায় ঘূর্ণি দেখেছিস, ঘূর্ণি ঘুরে দেখেছিলে না, ওরা কি বলতো, ওখানে নিম্নচাপের সৃষ্টি হয়। কি হয়? নিম্নচাপ। এই যে মাঝে মধ্যে খবরে শোনা যায় কি বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপ মানে কি, ওই এলাকাটা প্রচন্ড গরম হয়ে গেছে, ওই এলাকাটা প্রচন্ড গরম হয়ে গেছে, ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। নিম্নচাপ মানে যদি এখানে নিম্নচাপের সৃষ্টি হয়, ধরে নে কোনো জায়গায় তোর নিম্নচাপের সৃষ্টি হয়েছে, মানে বাতাসটা গরম হয়ে গেছে, বাতাসটা কি হয়েছে, প্রচন্ড গরম হয়ে গেছে। তো গরম হালকা হলে আমরা একটু আগে জানলাম কি হবে, উপরে যাবে না, এইটা বাড়বে, তো আয়তনটা বাড়বে, ঘনত্বটা কমবে, ফলে কি হবে, উপরে যেতে চাইবে, ঠিক না? আর গরম বাতাসগুলো কি নিচে নিচে আসতে চাইবে। তো যখন নিম্নচাপের সৃষ্টি হয় আর যখন ঠান্ডা থাকে বাতাস, তখন সেখানে কি সৃষ্টি হয় বলতো, উচ্চচাপের সৃষ্টি হয়। কি হয়? উচ্চচাপ। তো গরম বাতাসটা যাবে কোথায়, উচ্চচাপের দিকে, নিম্নচাপের বাতাস উচ্চচাপের দিকে। আর হ্যাঁ, নিম্ন নিম্নচাপ নিম্নচাপের বাতাস কোথায় যাবে, বায়ু তোর উচ্চচাপের দিকে, ঠিক আছে। আর উচ্চচাপের বায়ু নিম্ন চাপের দিকে। এই যে যাতায়াতটা, এখানে যদি প্রচন্ড গরম হয় বা প্রচন্ড নিম্নচাপের সৃষ্টি হয়, তো এর যে গতিটা, উচ্চচাপ বা এর যে গতিটা, বাতাসের যে গতিটা বেশি হবে। এই যে আনি হয়, কেন হয়, এটার ফলে ঠান্ডার সময় আনি তুফান হয়, হয় না? তো হয়। বা যদি আবহাওয়া শান্ত থাকে, ঠিক আছে, ধরে উচ্চচাপ নিম্নচাপে সমান রেশিও আছে, মানে না গরম না ঠান্ডা, ব্যাস, ঠিক আছে। তো তখন কিন্তু আনি তুফান হয় না, ঝড় বৃষ্টি হয় না। যখন দেখবি যে রোদ, প্রখর রোদ, একদম বিকালে একদম একদম পুরো রোদ্র, একদম মাটি গরম হয়ে গেছে, ওই সময় হঠাৎ করে দেখছি হ্যাঁ যে একদিক থেকে মেঘ লাগিয়েছে, কালো হয়ে গেছে আর ঝড় আসছে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে উচ্চচাপ নিম্নচাপের ব্যাপার। এখানে উচ্চচাপের বায়ু নিম্নচাপের দিকে এবং নিম্নচাপের বায়ু, এই যে আমাদের এনভায়রনমেন্ট আছে, আমাদের পরিবেশ আছে, সব সময় কি বাতাস সমান হারে থাকতে চায়, সব সময় গরম ঠান্ডা মিলেমিশে থাকতে চায়, বুঝতে পারলি? তো উচ্চচাপের বাতাস নিম্নচাপের দিকে আর নিম্নচাপের বাতাস উচ্চচাপের দিকে আসতে চায়। এই যে যত উচ্চচাপ হবে তত গতি হবে, কি হবে, ঝড় হবে, টাইফুন হবে, তোর টর্নেডো হবে, প্রভৃতি হবে, ঠিক আছে। বুঝতে পারলে কি স্যার, বুঝতে পারলি? আচ্ছা, এরপরে উচ্চচাপ নিম্নচাপ আমরা বুঝে গেলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি তোর আমরা পড়বো O3 লেয়ার। আচ্ছা, লেয়ারগুলো তো আমি করাইছি, তো বলতো এই O3 যে লেয়ারটা কোন স্তরে আছে বলবে, বা ওজোন গ্যাস, হ্যাঁ ওজোন গ্যাস কোন স্তরে আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন স্তরে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। বলেনি যে পরপর যে স্তরগুলো আছে 1 2 করে আছে, প্রথমে হচ্ছে ট্রোপোস্ফিয়ার, একে বলা হয় ক্ষুদ্রমণ্ডল, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এর উপরে আছে কি ওজোন স্তর, ঠিক আছে। ওজোন স্তরে কোন গ্যাস থাকে? O3 গ্যাস। পড়াছিলাম না, O3 যে গ্যাসটা আছে, O3 যে গ্যাসটা আছে, O3 গ্যাস কিভাবে সৃষ্টি হয়েছে বলতো? O3 হচ্ছে অক্সিজেনের একটি আইসোটোপ, ঠিক না, অক্সিজেনের একটা আইসোটোপ, ঠিক আছে। O3 হচ্ছে অক্সিজেনের একটা আইসোটোপ, ঠিক আছে। কিভাবে সৃষ্টি হয়েছে এটাও বলেছিলাম আমি, ঠিক না। দেখ, ওজন অক্সিজেনের রূপভেদ, রূপভেদ মানে অক্সিজেনের একটা রূপ, ঠিক আছে। ওজোন গ্যাসটা হচ্ছে তোর অক্সিজেনের রূপ, মানে একটা রূপ, মানে রূপভেদ, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর সূর্যকিরণে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে শোষণ করে পৃথিবীতে আসতে বাধা দেয়, ঠিক আছে। ফলে পৃথিবীর বসবাসকারী জীবজগৎ ওই ভয়ঙ্কর রশ্মির হাত থেকে রক্ষা পায়। এখানে আমাকে বলেছে কি, এই যে O3 লেয়ারটা কোথায় আছে? স্ট্র্যাটোস্ফিয়ার। কোথায় রে বাবু? স্ট্র্যাটোস্ফিয়ারে। এই যে ধরুন এটা স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ধরুন একটা স্তর আছে, O3 লেয়ার আছে, কি আছে? O3 লেয়ার। O3 লেয়ারে কি করছে বলতো, এই যে আমাদের সূর্য, সূর্যের ইউভি রেসি,
ইউভি রশ্মি মানে আলট্রা ভায়োলেট রশ্মিটা এখানে কিন্তু O3 লেয়ারটা বাধা দিচ্ছে, আর কিন্তু আমাদের পৃথিবীতে আসতে পারছে না। ঠিক আছে, আর এই ইউভি রশ্মি যদি এখানে আসে, আমাদের পৃথিবীতে আসে, তো এখানে প্রচন্ড ক্ষতি হয়, হয় না? ক্যান্সার ফ্যান্সার হয়, আরো জীব জগতের প্রচন্ড ক্ষতি হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু আটকায় দিচ্ছে কে? এই O3 লেয়ারটা। ঠিক আছে, বুঝতে পারলে এবার কথাটা? O3 লেয়ার কিন্তু পুরা জীবজগৎ কিন্তু এর হাত থেকে রক্ষা পাচ্ছে। এই O3 লেয়ারকে কিন্তু আমরা ধন্যবাদ জানাতে, নাকি? নাহলে অবস্থা খুব খারাপ হয়ে যেত, ঠিক না? আচ্ছা, O3 লেয়ারটা কিভাবে সৃষ্টি হলো এবার একটু দেখি। O2 তে যদি ইউভি রশ্মি যায় তো এটা O+O হবে। ঠিক আছে, আবার O2+O যুক্ত হয়ে O3 হবে। এটা ভেঙে যাবে, আবার একটা অক্সিজেন অণু এবং দুটো অক্সিজেন মিলে কি হবে? O3 হয়ে যাবে। ঠিক আছে, O2 তে যখন আলট্রা ভায়োলেট রশ্মি যায় তখন দুই অণু অক্সিজেন ভেঙে যায়। এই দুই অণু অক্সিজেনের মধ্যে এক অণু থাকে কিন্তু আবার অক্সিজেন যুক্ত হয়ে O3 লেয়ার সৃষ্টি করে। ঠিক আছে, তো O3 লেয়ারটা আমাদের কি ক্ষতি করে, কি করে বুঝতে পারলে কি? আচ্ছা, এই যে ওজোন গহ্বর বা ওজোন স্তরের ক্ষয়প্রাপ্তি কি? ব্রিটিশ বিজ্ঞানী জো ফরম্যান প্রথম লক্ষ্য করেছেন যে আটলান্টিকা সাগরের উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে আমি ওজোন স্তর আছে কিনা আস্তে আস্তে সাগর কি হচ্ছে বলতো? আস্তে আস্তে এই যে এই আস্তে 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 ওজোন স্তর পাতলা হয়ে যাচ্ছে। কেন পাতলা হচ্ছে? হ্যাঁ, তো এই পাতলা হয়ে যে ছিদ্রের সৃষ্টি করছে এটাকে বলা হয় কি? ওজোন হোল বা ওজোন ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর। ওজোন গহ্বর। ঠিক আছে, ওজোন গহ্বর বা ওজোন ছিদ্র বা এই যে, আচ্ছা কেন হচ্ছে এটা আমরা পরে বলছি। যে O3 ওজোন গ্যাসের যে পাতলা পাতলা হয়ে যায় বা যে ছিদ্র সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলবো? ওজোন গহ্বর বা O3 লেয়ার। কি বলবো? O3 লেয়ার। ঠিক আছে, আচ্ছা এবার মেন হচ্ছে কি ওজোন স্তর ক্ষয়ের কারণ। এই যে পাতলা হয়ে যাচ্ছে কিনা, এটার কারণ কি? মেন কারণ কি রে? সিএফসি। সিএফসিটা ওই এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো কি হচ্ছে, আমরা তো আরাম প্রিয় মানুষ, আমরা নিজের আরামের জন্য পৃথিবীকে ধ্বংস করি, ঠিক না? মানুষ আরাম প্রিয়, নিজের আরামের জন্য এসিতে থাকবে, ফ্রিজে থাকবে। হ্যাঁ, তো এখান থেকে যে বিষাক্ত সিএফসি ফুল ফর্ম কি বাবু? ক্লোরোফ্লুরোকার্বন। এই ক্লোরোফ্লুরোকার্বন বেরোয় এখান থেকে, পুরো আমাদের ওজোন স্তরকে পুরো ক্ষয় করে দেয়। কি করে দেয়? পুরো ক্ষয় করে দেয়। বুঝতে পারলি? বুঝে গেলাম? আচ্ছা, এ শুধু, আচ্ছা শুধু সিএফসি কি ক্ষতি করে না আরো কেউ ক্ষতি করে বলতো? হ্যাঁ হ্যাঁ, না রেফ্রিজারেটর এটা তো আছে, ওখান থেকে তো সিএফসি বেরোচ্ছে। ঠিক আছে, আরো কি কোনো আছে? যেরকম নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, যেরকম NO। ঠিক আছে, মানে তারপরে নাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, তারপরে তোর হ্যাঁ নাইট্রিক অ্যাসিড, NO2 হবে। ঠিক আছে, বুঝতে পারছিস তো? NO2 আর নাইট্রিক অ্যাসিড আরো আছে। ঠিক আছে, আচ্ছা সিএফসি, তারপরে প্লাস্টিক উৎপাদনে ফ্রেমিং, আরো অনেকে আছে যে আমাদের ওজোন স্তরকে ধ্বংস করার জন্য, মানে মানুষের সুযোগ সুবিধার জন্য, মানুষকে মানে আরাম আয়েশ করার জন্য, মানে যেসব তোর যন্ত্রফন্ত্র বেরোয় কিনা ওখান থেকে যে বাজে একটা গ্যাস নির্গত হয়, সেই গ্যাসটা আমাদের ওজোন স্তরকে ক্ষয় করে। আর ভবিষ্যতে যদি ক্ষয় করে তো কি হবে এবার দেখ। না, আচ্ছা নাইট্রোজেনের অক্সাইড সম্পর্কে মানে কি এটা তো বললাম। তারপরে মন্ট্রিয়াল প্রোটোকল মানে কি বলতে পারবি? বল। মন্ট্রিয়াল প্রোটোকল পড়াছিলাম না? হ্যাঁ, মন্ট্রিয়াল প্রোটোকল। ঠিক আছে,
এর মানে হচ্ছে যে ওজোন স্তর যে ক্ষয় হয়ে যাচ্ছে কিনা, তার জন্য পৃথিবীর সব ম্যান লোকগুলা বসলো যে এরকম এরকম ব্যাপার, পৃথিবীর অবস্থা কিন্তু খুব খারাপ, আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা হবে তো ঘন্টা, কিছু ব্যবস্থা হবে না। তো কি ব্যবস্থা নিয়েছে দেখ, 1987 সালে এই বহুদেশীয় চুক্তি স্বাক্ষরিত এর মূল যে বিষয়বস্তু হচ্ছে 1995 এর মধ্যে সিএফসির ব্যবহার 50% কমাতে হবে। মানে 1995 মধ্যে আমাদের সিএফসি যে ব্যবহার হচ্ছে সেটার 50% কমাতে হবে, এবং 2000 সালের মধ্যে সিএফসি ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে, পুরো নির্মূল করতে হবে, ঠিক আছে। এবং 2000 সালে নাগাদ মানে সিএফসিটাকে সম্পূর্ণ বন্ধ করতে বলেছে। এটাই হচ্ছে তোর মন্ট্রিয়াল, এই যে মিটিংটা করেছে কিনা, এটাই হচ্ছে তোর মন্ট্রিয়াল প্রটোকল। দুটো সাল মনে রাখবি, একটা হচ্ছে 1987, এখানে কি 50% করতে হবে সিএফসির পরিমাণ ব্যবহার, আর 2000 সালে পুরো বন্ধ, পুরো বন্ধ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ ও সরি 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 সরি, ওটাই তো বলছি, এখন তো এসি এসি বেশি হচ্ছে। 1995 হবে কি 1995, এটা হবে 1995, হ্যাঁ 95। আর চুক্তিটা হয়েছিল 1987, ঠিক আছে। চুক্তি, এই চুক্তিটা হয়েছিল মন্ট্রিয়াল প্রটোকল, চুক্তিটা হয়েছিল 1985 সালে। 1995 সালে কি 50% করতে হবে, এবং 2000 সালে পুরো একদম পুরোপুরি বন্ধ করতে হবে। গাছ লাগাতে হবে, ভেরি গুড। হ্যাঁ 500 কোটি গাছ লাগাতে হবে, হ্যাঁ 500 লাগাতে হবে, 10 লাখ গাছ লাগাই দিয়েছে। হ্যাঁ একটু দরজা চেপে দিত সাগর, হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইব করছি, হ্যাঁ ফলো করছি, একটা আমাদের দেখা এই সে ফলো করতে কমেন্ট করতে হবে, হ্যাঁ আমার নামে গাছ লাগাবে, তোর নামে গাছ লাগাবে, হ্যাঁ যতটুকু ফলো আসবে, হ্যাঁ হ্যাঁ আরে তুই করছিস তো দরজা লাগাই দে না, তোর নামে তাহলে গাছ লেগে গেছে। মানুষ কি না করতে পারে ভাব, গাছ লাগাচ্ছে খুব ভালো, ফলোয়ার বাড়াচ্ছে না, গাছ লাগাটা খুব ভালো, খুব সুন্দর। ইদানিং খবরে দেখছিলাম যে একটা লোক কি কোন জঙ্গলে এক এক দিনে কত মানে কত হাজার একদিনে তোর গাছ লাগিয়েছে, বুঝতে পারলি। দরকার আছে, গাছ লাগাবি। দেখ এবার হচ্ছে ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব। এই যে এটা মিটাই দি নাকি, হলো এই যে ওজোন স্তর ধ্বংস মানুষের উপর কি প্রভাব হয় বলতো। মানুষের এই যে ওজোন স্তর ধ্বংস হয়ে যায়, ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায়, ঠিক আছে, আর আলট্রা ভায়োলেট রশ্মি, ঠিক আছে, এই রশ্মিটা কোথায় আসে, পৃথিবীতে আসে। মানুষের প্রথমে যে করে ত্বকের ক্যান্সার করে, কি করে, হ্যাঁ ক্যান্সার, ক্যান্সার করে, ঠিক আছে। তারপরে 2 নম্বর চোখে ছানি পড়ে না রে, চোখে ছানি পড়ে, ঠিক আছে। তারপরে আরো কি কি হয় বলতো, চামড়া পড়ে যায়, তারপরে চামড়ার রং তামাটে হয়ে যেতে পারে, এগুলো জিনিস হয়, ঠিক আছে। আচ্ছা উদ্ভিদের উপরেও কিন্তু ক্ষতিকারক হয়, উদ্ভিদে ধ্বংস হয়, ঠিক আছে। উদ্ভিদের ক্ষতি করে, ঠিক আছে। কে রে এই মালটা, ইউভি রশ্মিটা উদ্ভিদেরও ক্ষতি করে, ত্বকের ক্যান্সার হয়, চোখে ছানি পড়ে, ঠিক আছে, পাতার হলদে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। আচ্ছা বাড়িমণ্ডলের ক্ষতি করে, বাড়িমণ্ডল কি বলতো, জলের সমুদ্রের জল, ঠিক আছে। তোর কি শরীর খারাপ নাকি, সুরসুর করছিস, ঠিক আছে। তো জলের বাড়িমণ্ডল মানে কি, জল সমুদ্রে যে আছে, সমুদ্রে কি আছে, ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন, ঠিক আছে। মাছকে খায়। এখন যদি ওই ফাইটোপ্লাঙ্কটন গুলো ওই ইউভি রশ্মিতে মারা যায়, তো তার থেকে যে বড় মাছগুলো কি খাবে, সেই মাছকে যদি বড় মাছ খায় সে কি খাবে, আস্তে আস্তে যে চেনটা, খাদ্য শৃঙ্খল যাকে বলবো, ঠিক আছে, শিখতে পড়েছিস তোরা, খাদ্য শৃঙ্খলটা তো বরবাদ হয়ে যাবে না, থাকবে ঠিকঠাক, থাকবে না, তো সমুদ্রে গোলমাল দেখা যাবে, ঠিক না, ঠিক তো। তারপর জলবায়ুর উপর প্রভাব, আমাদের ইউভি রশ্মি যদি সরাসরি ভূপৃষ্ঠে আপাতত হলে ভূপৃষ্ঠের কি হবে, উষ্ণতা বেড়ে যাবে, ভূপৃষ্ঠের
উষ্ণতা বেড়ে যাবে এবং জলাশয়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে এবং জলবায়ুর পরিবর্তন করবে। এই যে আমাদের দেশে ভারতবর্ষে কত সুন্দর উষ্ণতা আছে, মানে তোর ক্লাইমেট গুলো আছে, যেরকম ঠান্ডা চলছে এখন, এখন দেখ আস্তে আস্তে গরম আসছে, তারপরে তোর তোর গরমের পর বর্ষা। তো এই যে জলবায়ুর উপর কিন্তু ইউভি রশ্মি যদি আমাদের পৃথিবীতে আসে তো জলবায়ুর পরিবর্তন হবে, মানে ক্লাইমেট চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝতে পারলে আমার কথাটা? আচ্ছা, এরপর হচ্ছে কি গ্রিন হাউসের প্রভাব। গ্রিন হাউস জিনিসটা কি সুন্দর করে বুঝবি। হ্যাঁ, গ্রিন হাউস জিনিসটা কি ভালো করে বুঝবি। এই এটা এটা বুঝতে পারলি তো নাকি সাগর? ওজোন গ্যাস কোন স্তরে থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। হ্যাঁ, স্ট্র্যাটোস্ফিয়ার গ্রিন তোর O3 গ্যাস কি আর O3 গ্যাস মানে পরীক্ষা আসলে পারবি তো নাকি? আরামসে পারবি। সাগর পারবি না রে? ব্যাস, গল্প শেষ। গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস গ্যাস না, গ্রিন হাউস হাউস গ্যাস। দেখ রে, খুব ইম্পর্টেন্ট গ্রিন হাউস গ্যাস, খুব ইম্পর্টেন্ট। কি আছে আমি আগে রিডিং করে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে তোদের বুঝাচ্ছি আমি। দেখ, যে প্রাকৃতিক প্রক্রিয়ার সাহায্যে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলের উপস্থিত, হ্যাঁ, প্রাকৃতিক যে প্রক্রিয়া থেকে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুমণ্ডলের উপস্থিত CO2, CH4, NO2, হ্যাঁ, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাসীয় পদার্থ পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে অপেক্ষাকৃত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য অবলোহিত রশ্মির কিছু অংশ শোষণ এবং বাকি অংশের প্রতিফলন করে ভূপৃষ্ঠের তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে এবং জীবকুলকে বেঁচে থাকার অনুকূল পরিবেশ সৃষ্টি করে, তাকে বলা হয় গ্রিন হাউস প্রভাব। তোরা কেউ বুঝতে পারলি না, পারলে কি? পারে না। দেখ, বলছে যে এই যে আমাদের বায়ুমণ্ডলে অনেকগুলো গ্যাস আছে, আছে না? যেরকম কি আছে বলতো? CO2 কার্বন ডাইঅক্সাইড, তারপর CH4 মিথেন, ঠিক আছে, তারপর NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক, N2O, ঠিক আছে, আর জলীয় বাষ্প, জলীয় বাষ্প, এই ধরনের গ্যাসগুলো আছে। আরো অনেকে গ্যাস আছে। এরা হচ্ছে কি বলতো, যখন সূর্যের, ভালো করে বুঝবি কিন্তু, হ্যাঁ, গ্রিন হাউস গ্যাসটা কি, এই যে এই ধরনের গ্যাস CO2, CH4, NO2 আর জলীয় বাষ্প যখন সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসছে কিনা, তো এরা কি তাপ ধরে রাখছে, কি করছে, যেটা মানে যেটা তাপ দরকার আমাদের পৃথিবীর, আমাদের পৃথিবীর জীবকুলের, আমাদের পৃথিবীর উদ্ভিদকুলের, যেই তাপটা দরকার এই CO2, CH4 আর N2O এটা কিন্তু ধরে রাখছে। আর বাদ বাকি যে তাপ আবার বিকৃত হয়ে আবার চলে যাচ্ছে, ঠিক আছে, আবার বিকৃত হয়ে কি হচ্ছে, আবার রিফ্লেক্ট মানে বিকিরণ হয়ে আবার চলে যাচ্ছে, ঠিক আছে। তো একটা পুরো পৃথিবীকে মানে এই যে ধরে রাখছে, পুরো উদ্ভিদ কুলকে বাঁচিয়ে রাখছে এই এই গ্যাসগুলো নাকি, এই গ্যাসগুলো তাপটা ধরে রাখে। দেখবি যে কোনো কোনো জায়গায় যে ঘরের মতো করে দিয়েছে, ঠিক আছে, হ্যাঁ, কাচের ঘরের মতো, ওখানে তোর চাষবাস করছে, ওটা একটা গ্রিন হাউস, ঠিক না? মানে ওখানে একটা পর্যাপ্ত পরিমাণে ওখানকার এনভায়রনমেন্টটা তোর চাষবাস করে দিয়েছে, ঠিক না? ওরকম আমাদের পুরো পৃথিবীটা একটা গ্রিন হাউস। দেখ, সবুজ উদ্ভিদ হচ্ছে, কত হারা ভরা হচ্ছে, ঠিক না? কোনগুলো গ্যাসের জন্য? এগুলো গ্যাসের জন্য, CO2, CH4, মানে এই গ্যাসগুলো তাপটা ধরে রাখছে আমাদের পৃথিবীর, পৃথিবীর তাপটাকে ধরে রাখছে, যেটা তাপ ধরে রাখার তাপটা ধরে রাখছে, আবার যেটা বিকৃত করার আবার পৃথিবী থেকে ফিরে যাচ্ছে, ঠিক কিনা? পৃথিবী থেকে ফিরে যাচ্ছে। তো এটাই হচ্ছে গ্রিন হাউস প্রভাব। জলীয় বাষ্প প্রভৃতি গ্যাস পদার্থ পৃথিবী থেকে বিকৃত হয়ে দৈর্ঘ্য তরঙ্গ অবলোহিত রশ্মির কিছুটা অংশ শোষণ করে বাকি অংশ প্রতিফলিত করে, যেটা নেওয়ার নিল, এবং বাকি অংশ কি করে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ সংলগ্ন তৎকাল বায়ুমণ্ডল উত্তপ্ত রাখে এবং জীবকুলকে বেঁচে থাকার অনুকূল পরিবেশ গঠন করে। মানে আমাদের যে পুরো পৃথিবীর যে একটা পরিবেশ, অনুকূল পরিবেশ গঠন করে, এটা হচ্ছে কি তোর গ্রিন হাউস। বুঝতে পারলে আমার কথাটা? তো এই বাতাসগুলো কতটা ইম্পর্টেন্ট, CO2, CH4, NO2, জলীয় বাষ্প,
ঠিক না? এটা কতটা ইম্পর্টেন্ট, ঠিক না? আচ্ছা, এবার ভূ সংলগ্ন বায়ুমণ্ডলে উপস্থিত যেসব গ্রিন হাউস গ্যাসের প্রভাব দেখা যায় তাদের গ্রিন হাউস গ্যাস বলে। এটি কিন্তু মুখস্থ করে নিবি কি কি গ্রিন হাউস গ্যাস। এক নাম্বার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড বা CO2, মানে মেন যে গ্রিনহাউস গ্যাসটা এই মালটা, ঠিক আছে, কে CO2। 2 নম্বর হচ্ছে মিথেন, মিথেন করে CH4। 3 নম্বর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ঠিক আছে, ক্লোরোফ্লুরো কার্বন মানে CFC, ঠিক আছে। তারপর হচ্ছে কি ওজোন, এটাও দরকার, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে ওজোন, ওজোন গ্যাসটা এখন আমরা পড়লাম মানে O3, ঠিক আছে। তারপর নাইট্রাস অক্সাইড, 5 নাম্বার নাইট্রাস অক্সাইড N2O, ঠিক আছে। আর গ্রিন হাউসের তোকে যদি বলে এতটি গ্রিন হাউস গ্যাস আছে, সব থেকে বেশি আবদার কার? কার্বন ডাই অক্সাইড। মেন মন্ত্রীটা সে হচ্ছে কে? কার্বন ডাই অক্সাইড, গ্রিন হাউস, ঠিক আছে। আচ্ছা, তারপর এছাড়া CFC N2 এগুলো আছে, ঠিক আছে, এদের হারটা দেওয়া আছে। আরো দুটা মনে রাখবি, এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস না। একটা হচ্ছে নাইট্রোজেন, একটা হচ্ছে কি নাইট্রোজেন, নাইট্রোজেন, আর একটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন, ঠিক আছে, N2O2। এরা কিন্তু গ্রিন হাউস গ্যাস না। এরা নাইট্রোজেন N2, হ্যাঁ N2 তো এখানে কি হবে? তো নাইট্রোজেন আর অক্সিজেন দুটা কিন্তু গ্রিন হাউস গ্যাস না, এরা তাপ ধরে রাখতে পারে না। কিরে এনার্জি লাগছে না? এরা তাপ ধরে রাখতে পারে, নাইট্রোজেন এবং অক্সিজেন এরা মানে উষ্ণতাকে ধরে রাখতে পারে না। বুঝতে পারলি আমার কথাটা সাগরউদ্দিন? বুঝতে পারছিস না? এরা ধরে রাখতে পারে না, এরা গ্রিন হাউস গ্যাস না। তোকে যদি বলে অপশন দিবে যে এটির মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস না, অক্সিজেন বা নাইট্রোজেন দিলে মারবে টিক, ঠিক আছে। খুব চান্স আছে কোনটা গ্রিন হাউস গ্যাস কোনটা গ্রিন হাউস না, ঠিক আছে। এই নাইট্রোজেন আর অক্সিজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস না, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাস কি করে? এরা তাপ ধরে রাখে, অ্যাবজর্ব করে, ঠিক আছে, এবং পৃথিবীর জীবগুলোকে অনুকূল পরিবেশ একটা তৈরি করে। আচ্ছা, গ্রিন হাউস গ্যাসের উপকারিতা আছে আবার অপকারিতা আছে, ঠিক আছে। দেখ কি কি আছে, দেখ। যদি ভূ সংলগ্ন গ্রিন হাউস গ্যাস যদি না থাকতো তবে ভূপৃষ্ঠের কি হতো জানিস? যদি একটা জিনিস ভাব, যদি এই গ্রিন হাউস গ্যাস থাকতোই না, যদি শুধু নাইট্রোজেন আর অক্সিজেন থাকতো, এই মালগুলো যদি না থাকতো, তো পৃথিবীতে যে সূর্যের তাপ, সব তাপ মানে 100% তাপ ফিরে যেত কোথায়? যেত মহাশূন্যে ফিরে যেত। আর পৃথিবীর তাপমাত্রা কত জানিস? -30°C। পাশে থাকতে পারবি 30°C? থাকতো বল? তো ভালো, প্রত্যেকটা জিনিসের কিন্তু অবদান আছে আমাদের পৃথিবী থেকে, না প্রত্যেকটা জিনিসের অবদান আছে। তো গ্রিন হাউস গ্যাস আমাদের পৃথিবীতে না থাকলে তোর কি হতো? পুরো তাপটাই ফিরে যেত কোথায়? ফিরে যেত মহাশূন্যে ফিরে যেত। আর মহাশূন্যে ফিরে গেলে আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়তো না, তাপই হতো না। পৃথিবীতে বেঁচে থাকার জন্য উদ্ভিদ বল বা প্রাণী জগৎ বল একটা সুন্দর অনুকূল পরিবেশ আমরা পেতাম না, এবং এখানকার তাপমাত্রা -30°C চলে যেত। আর এই তাপমাত্রায় বেঁচে থাকা অসম্ভব। বুঝতে পারলি? তো কতটা দরকার এই মালগুলো, দেখছিস তো? এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, ওজোন, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো কতটা দরকার, ঠিক আছে। বুঝতে পারছিস তো ব্যাপারটা? কি বোরিং লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে, ঠিক আছে। আচ্ছা, এবার গ্রিন হাউস গ্যাস বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, এটা হচ্ছে তোর ভালো দিকটা বললাম গ্রিন হাউসের, মানে গ্রিন হাউস না থাকলে কি হবে। আর আরেকটা দিক আছে, গ্রিন হাউস বেশি বেশি হলে কি হবে, ঠিক আছে। গ্রিন হাউস বেশি বেশি হলে কি হবে, ঠিক আছে। তো ধরে নে এই যে কার্বন ডাই অক্সাইড আমাদের তো বেশি বেশি হচ্ছে না বল,
আমরা নিঃশ্বাস যে ছাড়ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, এই যে গাছ কাটা হচ্ছে, ঠিক আছে, এত গাছ কাটছে, তো যত গাছ কাটবি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বাড়বে, ঠিক আছে। তো দেখবি যে এই যে গাড়ি ঘোড়া যানবাহন, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে। কার্বন ডাই অক্সাইড মানে কি, তোর দূষিত গ্যাস, ঠিক কিনা। তো এই গ্যাসটা দেখবি যত বাড়বে, দেখবি যেখানে এখানে দেখবি এখন এই টাইমে দেখ আমরা, এই টাইমে সবাই কিন্তু ঠান্ডার সময়, ঠান্ডা কিন্তু চলে গেছে, ঠিক আছে, তবু কিন্তু আমরা কিন্তু এখনো ফ্যান চালাই না, চালাই কি, চালাই না, একটা করে হালকা ব্ল্যাঙ্কেট দিয়ে দিই, না, তবু পাশে রাখি, এখন ল্যাপটপ উঠাইস কি, উঠাইস নি, পাশে রাখি। কিন্তু তুই এখন কলকাতা যা, কলকাতার লোক গরমে মরছে, প্রচন্ড গরম কলকাতা, ঠিক কিনা, প্রচন্ড গরম। আমরা যে আছি, আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের এখানে গাছপালা আছে, ঠিক কিনা, গাছপালা বিন্দাস করে আমরা মানে কার্বন ডাই অক্সাইডটা ব্যালেন্স করে আছে, ঠিক কিনা। কলকাতা তো সেরকম নাই, কলকাতার বাতাস গরম বাতাস, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাস, ঠিক কিনা। কার্বন ডাই মানে ওখানে তো অটোমেটিক গরম হবেই, ঠিক কিনা। কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি একটা গ্রিন হাউস গ্যাস, ও কি তাপকে ধরে রাখবে, তাপ ধরে রাখবে, তো তাপ ধরে রাখলে তত উষ্ণতা বেশি হবে। তো ওখানে দেখবি, আমি আমি ভালো করে জানি যে সারা বছরই সেরকম ভাবে যে ঠান্ডা লাগবে, সে যে কনকনে ঠান্ডাটা কলকাতায় কিন্তু নাই। হ্যাঁ, মানে ওখানে গরমটা প্রচুর, কনকনে ঠান্ডা। আমাদের এখানে উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা, ঠিক আছে, কিন্তু কলকাতায় কনকনে ঠান্ডা পাবে না। হ্যাঁ, গরম মানে গরম, আরে দেখ গরম মানে সেরকম ভাবে গরম না, আছে গরম আছে, তুই বাইরে যাবি হ্যাস ফেস করবি, ঠিক আছে। সে যারা বড় লোক সাথে এসিতে বিন্দাস করে গ্রিন হাউস, তোর সিএফসি ফ্লোরো কার্বন তো ছাড়বে বেটারা, ঠিক আছে, ঠিক কিনা। আর যারা সাধারণ মানুষ ওরা মরে। গাছ আছে, ঠিক আছে, কিন্তু ওখানে পুরোটা শহর না, পুরো শহর এলাকা কার্বন ডাই অক্সাইডের পরিমাণে ব্যালেন্স করতে পারছে না, বুঝতে পারলি। একটা ব্যালেন্স থাকবে, যেরকম আমাদের এখানে একটা ব্যালেন্স তবু হয়ে যায়, ঠিক আছে। তুই আরো চলে যা উত্তরবঙ্গে, দার্জিলিং ফার্জিলিং চলে যা, ওখানে দেখবি যে প্রত্যেকটা বাড়িতে ফুলের গাছ লাগানো। আমি গাছের কথা কি বলছি, আমি এটা জিনিসটা দেখেছি আমাদের এই যে এই এলাকায়, কোন কোন বাড়িতে দেখবি যে গাছ লাগানো আছে বলতো, কত পার্সেন্ট গাড়িতে, 5%, 100-এর মধ্যে 5টা লোক গাছ লাগায়, ঠিক কিনা, বাড়িতে। কিন্তু তুই যদি উত্তরবঙ্গে এই যে পাহাড়ি এলাকায় চলে আসিস কিনা, তুই বিনা গাছপালা বাড়ি দেখতে পাবি না। তোর প্রত্যেকটা বাড়িতে সুন্দর সুন্দর টব লাগানো আছে, ফুলের গাছ লাগানো, গাছকে এতটাই ওরা ভালোবাসে, বুঝতে পারলি, ওরা মূল্যটা বুঝে। অথচ ওখানে গাছ আছে, পাহাড়ি এলাকাতে সব গাছে গাছ নাকি, পুরো বড় বন, ওখানে তো গাছের দরকার নেই, ঠিক আছে, তবু ওরা গাছকে এতটাই ভালোবাসে যে প্রত্যেকটা বাড়িতে, আমি সত্যি বলতে আমি দেখেই নি, সত্যি আমি দেখেই নি যে ওখানে কোনো গাছ নাই, সত্যি কোনো বাড়িতে কোনো গাছ নাই এরকম আমি দেখিনি। ওই উত্তরবঙ্গে দার্জিলিং বল, কালিম্পং বল, বিশেষ করে কালিম্পং গেছিলাম, বুঝতে পারছিস, ঠান্ডাটা আছে, মিষ্টি ঠান্ডা ওখানকার, বেশ আরামদায়ক। হ্যাঁ, বাঁচে তো, বেশি দিন বাঁচে তো ওরা। হ্যাঁ, পৃথিবী ধ্বংস হবে, টাইম আসলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, টাইম আসুক, সব দিকেই হবে রে। তো বুঝতে পারছি ব্যাপারটা আমি কি বলতে চাইছি। তো আমাদেরকে বেশি বেশি করে গাছ লাগাতে হবে, ঠিক আছে। হ্যাঁ, দুটো না, অনেকটি গাছ লাগাতে হবে। হ্যাঁ, তো ওটাই তো রে বাবু, পৃথিবী ধ্বংসের মুখে, বুঝতে পারলি। এই যে সিএফসি গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, এতগুলো আলতু ফালতু গ্যাস আমরা ই করছি। তো আমরা তো তোর গ্রিন হাউস গ্যাসের ভালো দিকটা দেখলাম, খারাপ দিকটা তো দেখিনি। এই যে গ্রিন হাউস গ্যাস, এই মালগুলো যদি বেশি হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড এগুলো যদি বেশি হয়ে যায়, এরা বেশি বেশি করে তাপ টানবে, তাপ ধরে রাখবে, আর যত বেশি তাপ ধরে রাখবে তত বিশ্ব গরম হবে, আর যত বিশ্ব গরম হবে তত আমাদের পৃথিবীতে কি আছে বলতো, উত্তর মেরু আর দক্ষিণ মেরু আছে, তো এখানে পুরো বরফের আছে, বরফ আছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু কি আছে, পুরো বরফ আছে। উত্তর মেরু আর দক্ষিণ মেরু যদি বরফ গলতে শুরু করে রে বাবু, তো কলকাতা থাকবে না, কলকাতা ডুবে সমুদ্র হয়ে যাবে, বুঝতে পারলে। যেগুলো সমুদ্র লাগোয়া এলাকা যতগুলো আছে সবগুলো ডুবে যাবে। তো এগুলো কার জন্য হচ্ছে, কিসের বলে হচ্ছে, মানুষের কর্মের জন্য, মানুষের
আমরা গ্রিন হাউস গ্যাস আরামসে এদিক থেকে মারছি, কার্বন ডাইঅক্সাইড সিএফসি আরামসে করে একদম পুরো করছি। তো এফেক্টটা কিন্তু আস্তে আস্তে হলেও কিন্তু ভয়ঙ্কর হবে, এর এফেক্টটা আস্তে আস্তে হলেও ভীষণ ভয়ঙ্কর হবে। এমন টাইম চলে আসবে যে কলকাতা ধরনের সমুদ্র ডুবে গেছে, ঠিক আছে। যদি উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর যে বরফ, ঠিক আছে, আন্টার্কটিকার বরফ যদি গলতে শুরু করে, তো সমুদ্র আস্তে আস্তে কি হবে, ভরবে, ভরে বন্যা আসবে। সিনেমায় দেখিসনি যে পুরো উঁচু হয়ে জল আসছে আর পুরো বিল্ডিং ফিল্ডিং ভেঙে দিচ্ছে, এরকম হবে। হ্যাঁ, সুনামি এরকম হবে। যদি এরকম মানুষ তো আর তো শুধরাবে না, ঠিক কিনা? এসি ফের লাগাবেই বা ফ্রিজে খাবে, ন্যাচারাল হবে না। ন্যাচারাল মানে কি, ন্যাচারাল হবে না, বুঝতে পারছি ব্যাপারটা। গাছ দেখ, আমি এসি লাগার কি দরকার রে ভাই? আমার বাড়িতে যদি চারদিকে যদি 4টা গাছ লাগাই দিই, কিনা 4টা না 10টা গাছ লাগাই দিই, আরামসে ছায়াতে শান্তিতে থাকা যাবে, ঠিক কিনা? না, ফুটানি দেখাবো, আমি এসি লাগাবো, ফ্রিজ, বাস গল্প শেষ। তো বুঝতে পারছি ব্যাপারটা। সবারই দোষ আছে, আমারও দোষ আছে। হ্যাঁ, সবসময় বাগান প্রিয়। আমি তো কি করব, খামার করব, মানে পুরো গাছে গাছ করে দিব ভবিষ্যতে। হ্যাঁ, গাছকে প্রিয়। ওই বললাম না, উত্তরবঙ্গে সবাই গাছ প্রিয়, সবাই। তোরা যদি ভবিষ্যতে যাস দার্জিলিং ফার্জিলিং এ, তোরা যদি দেখে নিস কিনা যে একটা বাড়ি আছে গাছ লাগায়নি, তারপর আমাকে কিছু বলবি। কালিম্পরে, বিশেষ করে কালিম্পরে পাবি না, ঠিক আছে। অথচ গাছে ওখানে প্রচুর গাছ। তো এখানে দেখ, তোর নাইট্রোজেন, আচ্ছা কি বলছিলাম তখন রে? হ্যাঁ, বিশ্ব উষ্ণায়ন বললাম না। যদি এখন আমাদের এই গ্রিন হাউস গ্যাসগুলো, সাগর ভালো করে বোঝা, আরেকবার বলছি কিন্তু, গ্রিন হাউস গ্যাসগুলো বেশি বেশি করে হয়, তো এই মালগুলোর কাজ কি বলতো, তাপকে ধরে রাখা, ঠিক আছে। একটা টাইম যদি এটা সাধারণ পরিমাণে থাকে, তো তাপকে ধরে পুরো পৃথিবীকে এরকম আটকে রাখবে এবং জীবকুলকে অনুকূল পরিবেশে বাঁচাতে পারবে, ঠিক না? এই জিনিসটা যদি এক্সট্রিম বলে না, এটা বেশি কমও ভালো না আর অতিরিক্তও ভালো না, ঠিক না? এটা যদি বেশি হয়ে যায়, তো তাপকে ধরে রাখবে, পুরো বিশ্ব গরম হবে, পুরো বিশ্ব গরম হলে পুরো সুনামি আসবে, ঝড় আসবে, বৃষ্টি হবে, পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে, ঠিক আছে। তো আমাদেরকে একটু সতর্ক হতে হবে, ঠিক আছে। আমাদের কি হতে হবে, সতর্ক হতে হবে, ঠিক আছে। বুঝতে পারলি? আচ্ছা, তো একটু পরে কি বলছে, বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ 2030 সালে নগদ বিশ্ব উষ্ণায়ন প্রায় দ্বিগুণ হয়ে প্রভাব বিস্তার করবে পৃথিবীতে। আচ্ছা, প্রতি বছরে আমাদের কর্মকাণ্ডের ফলে একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে, ঠিক আছে। প্রতি বছর কি হয়, 2 থেকে 4 ডিগ্রির মতো বৃদ্ধি পায়, ঠিক আছে, মানে তাপমাত্রাটা। এই বছর ধরলে গরমে হাইস্ট তাপমাত্রা হলো কত, 39 ডিগ্রি বা 40 ডিগ্রি। প্রত্যেক বছর কিন্তু বাড়ে, জলস্তর বেড়ে যায়, ঠিক আছে, ইকোসিস্টেমের ক্ষতি হয়, ঠিক আছে। বুঝতে পারলি? তো আচ্ছা, এই যে গ্রিন হাউস গ্যাস, বুঝতে পারলি তো ব্যাপারটা, সবগুলো বুঝেছিস তো? কোনো অসুবিধা নাই, কি হবে না হবে আমি কিন্তু সবগুলো বললাম, এগুলো বানিয়ে বললেও হবে। গ্রিন হাউস নির্গমনের হ্রাসে কার্যকরী পদক্ষেপ। আচ্ছা, গ্রিন হাউস গ্যাস এখন তোরা বলবি তো স্যার এত কিছু বললেন, আমরা গ্রিন হাউস গ্যাস ইউজ করবো না বা আমরা এসি ফ্রিজ সব বন্ধ করে দেবো, তো কি করা যায়? তো আমাদেরকে তো ফ্রিজ নিতে হবে, বা মানে বিকল্প পদ্ধতিটা কি, কি করা যাবে? এই যে জীবাশ্ম জ্বালানি ব্যবহার ধীরে ধীরে কমিয়ে দিতে হবে। জীবাশ্ম জ্বালানি কোনগুলো বলতো? এই যে কয়লা, পেট্রোলিয়াম, ঠিক আছে, এগুলো হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি, এই কয়লা, তোর একবারও মনে প্রশ্ন হয়নি যে কয়লাটা পাওয়া গেছে কোথায়? বা পেট্রোলিয়াম তেল যে আমরা ইউজ করছি কোথায় পাওয়া গেছে, বা গ্যাস ইউজ করছি এটা কোথায় পাওয়া গেছে? এগুলো সব একটা টাইমে লক্ষ লক্ষ বছর ধরে, পৃথিবীতে যখন মানুষ ছিল না তখন ছিল কি, ডাইনোসর, পুরো পুরো গাছপালা। তো এমন একটা জিনিস হয়েছিল, এমন একটা হয়েছিল যে পুরো সবগুলো চাপা পড়ে মাটির নিচে পড়ে গেছিল, ঠিক আছে। ভালো করে বুঝ, কিন্তু মাটির নিচে পড়ে যায়, তারপরে লক্ষ লক্ষ বছর ধরে, 100 বছর ধরে ওগুলো মাটির নিচে পড়ে গিয়ে ওগুলো কয়লা হয়ে যায়। কয়লা মানে কি, চেঞ্জ, রূপান্তরিত হয়ে তোর কয়লা হয়, মানে ওর যে আমার শরীরের ভিতরে শক্তি নাই, শক্তি আছে তো, সেই শক্তিটা কয়লা রূপে জমা থাকে, সেই শক্তিটা পেট্রোলিয়াম রূপে জমা থাকে, সেই শক্তিটা গ্যাস রূপে জমা থাকে, মাটির ভিতরে ওগুলো জমা আছে। তো এই যে সবকিছু জমা আছে আমাদের পৃথিবীর মানে নিচে, ওরা তো নির্দিষ্ট পরিমাণে আছে নাকি? ওরা তো একটা টাইমে শেষ হয়ে যাবে,
কয়লা বল বা পেট্রোলিয়াম বল একটা টাইমে তো শেষ হয়ে যাবে। তো এগুলোর ব্যবহার যখন হঠাৎ করে ধরলে তেল শেষ হলো, তারপর কি করবি? কি করবি তুই? পাম্পে তেল শেষ হয়ে গেলো, মানে তেল যেখান থেকে আসছে তেলটা তো কেউ উৎপন্ন করছে কি, ম্যানুফ্যাকচার হচ্ছে কি না, ম্যানুফ্যাকচার হয় না, মাটি থেকে তুলে নিয়ে আসে। ওখানে যদি শেষ হয়ে যেত তেল তো আর পাবি না, পাবে কি? ভূগর্ভের পেট্রোলিয়াম বল কয়লা বল সীমিত পরিমাণে আছে, ওটার পরিমাণটাকে আমাদেরকে কি করতে হবে? কমাতে হবে। কি করতে হবে? কমাতে হবে, ঠিক আছে। তার বদলে আমাদের এই যে সৌরশক্তি, বায়ু শক্তি, জলশক্তি, এইগুলো করতে হবে, ঠিক আছে। তাপবিদ্যুৎ না, এগুলো আমাদের ব্যবহার। এই যে এখন আমাদের আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, টোটো, টোটো ব্যাটারি দিয়ে চলে, খুব সুন্দর, ঠিক আছে। তবে এখন বাইক গুলো ওলা ফোলা বাইকটাই, ইলেকট্রিক বাইক, এটা কিন্তু দূষণ কমাচ্ছে, আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে না। এগুলো খুব সুন্দর পদক্ষেপ, ঠিক আছে। আস্তে আস্তে কিন্তু আমরা সবুজের দিকে যাচ্ছি। কলকাতায় অনেক বাস ইলেকট্রিক চলে, হ্যাঁ ইলেকট্রিক ট্রেন চলছে। না ট্রেনটা, ইলেকট্রিকটা উৎপন্ন কোথা থেকে হচ্ছে? সে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তাপবিদ্যুৎটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? কয়লা জ্বালিয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, বুঝতে পারলি? তো আমাদেরকে পুরোপুরি মানে মানে সূর্যের উপর নির্ভর করতে হবে, ঠিক আছে, মানে সৌরশক্তির উপর নির্ভর করতে হবে, ঠিক আছে। আমরা ভূগর্ভের শক্তির উপর নির্ভর করব না, এসব চেঞ্জ নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং সাইকেল, রিক্সা, হস্তচালিত নৌকা, দূষণহীন পরিবহনের মাধ্যমে বাড়াতে হবে, মানে আমাদের পরিবেশ যাতে পরিবেশ দূষণ না হয় সেদিকে ধ্যান দিতে হবে, পরিবহনটা করতে হবে। গেলাম তো আমি বাইক নিয়ে যাবো না সাইকেল নিয়ে যাবো, ঠিক না? তারপরে অরণ্য ছেদন ম্যান, গাছ কাটার ব্যাপারটা করতে হবে, ঠিক আছে। এখান থেকে আজকে তো গ্রিন হাউস গ্যাস থেকে থাক, এরপরে শক্তির যে ব্যবহার বলি না, আমি বললাম না বায়ু শক্তি, সৌরশক্তি, এগুলো জিনিস সম্বন্ধে আমরা এরপরে নেক্সট দিন দেখবো, ঠিক আছে। এরপর দিন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ স্প্লেন্ডার গাড়ি নেবে?